করতে পারবো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা কথা বলছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছে। আপনি কেমন আছেন? জি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি তো দেখতে আজকে তোমাদের ভূগোল নিব আমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি ভূগোলের আগ্নেয়গিরি নিয়ে এসেছি। আগ্নেয়গিরি পড়াবো। আমরা এর আগে পড়িয়েছিলাম কি? এর আগে পড়িয়েছিলাম আগ্নেয়গিরি না সুনামি আর ভূমিকম্প। আগ্নেয়গিরি হলো আকস্মিক পরিবর্তনের একটা দিক, ঠিক আছে? আমরা পড়েছিলাম এর আগে ভূপ্রক্রিয়ার মধ্যে তিনটা দিক আছে। একটা হলো ভূমিকম্প, আর একটা হলো সুনামি, আর একটা হলো আগ্নেয়গিরি অগ্নি উৎপাত। তো শিক্ষার্থীরা তোমরা বই নিয়ে বসো আর আগ্নেয়গিরিটা খুলো। মাজহুরুল ইসলাম, এটা তোরা দ্বারা করেছ? সাবজেক্ট কি ম্যাডাম? হ্যাঁ, বলো। ভূমিকম্প না আগ্নেয়গিরি করাচ্ছি গিরি আগ্নেয়গিরি, ঠিক আছে? আমাদের এই ভূপৃষ্ঠ কিন্তু আমরা জানি সর্বত্র কিন্তু একই রকম শিলা দিয়ে গঠিত নয়। কোথাও কঠিন, আবার কোথাও গভীর নয়, আবার কোথাও নরম, আবার কোথাও কঠিন, ঠিক আছে? কোথাও কঠিন, আবার কোথাও নরম, ঠিক আছে? কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুরঙ্গের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুরঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণবায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উত্থিত হয়। ভূপৃষ্ঠের এই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মতাকৃতির পর্বত সৃষ্টি করে তাকে বলে কি? আগ্নেয়গিরি। আচ্ছা শিক্ষার্থীরা, আমি আবার বলছি, দেখো আমাদের এই ভূপৃষ্ঠ কিন্তু সর্বত্র সমান নয়। কোথাও কঠিন শিলা দ্বারা গঠিত, আবার কোথাও নরম শিলা দ্বারা গঠিত। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলার স্তরে কোনো দুর্বল অংশে যদি ফেটে যায়, যদি দুর্বল অংশে যদি ফাটল হয় বা সুরঙ্গের সৃষ্টি হয়, তখন ভূপৃষ্ঠের ভিতরে ভূগর্ভ মানে ভূত্বকের যে গলিত উত্তপ্ত গলিত পদার্থ আছে সেগুলি বেরিয়ে আসে। এই বেরিয়ে আসলে তাকে বলে কি? লাভা। আর যে পথ দিয়ে বেরিয়ে আসে তাকে বলে জ্বালানি। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন এই সুড়ঙ্গ পথে যে পদার্থগুলি বেরিয়ে আসে এগুলি কিন্তু কি কি বেরিয়ে আসে? এগুলি বেরিয়ে আসে উষ্ণবায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, ঠিক আছে?
উত্তপ্ত পাথরখণ্ড এগুলি বেরিয়ে আসে ভূগর্ভের ভিতর থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই আগ্নেয়গিরি যখন নরম কিংবা কঠিন 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 আর নরম শিলা দ্বারা গঠিত, সর্বত্র কিন্তু সমান নয়। আবার ভূগর্ভের ভিতরে যা আছে সেগুলি কিন্তু অত্যন্ত উত্তপ্ত থাকে, তার ভিতরে চাপে আবার ভিতরে তাপে আবৃত উপরিস্থ চাপে ভূপৃষ্ঠে যদি ফাটলের সৃষ্টি হয় দুর্বল অংশে, সেই দুর্বল অংশ দিয়ে যখন ভূপৃষ্ঠে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থগুলো বেরিয়ে আসে, তখন ওই সুড়ঙ্গ পথকে বলে জ্বালানো। আর যে পথ দিয়ে বেরিয়ে আসে সে পথকে বলে জ্বালানো। আর যা বেরিয়ে আসে, যে পদার্থগুলি বেরিয়ে আসে সেগুলি হলো লাভা। এবার আসো আগ্নেয়গিরি অগ্নিপাতের কারণ। এই যে আগ্নেয়গিরির ভিতরে অগ্নিপাত হয় তার কারণ দেখো, ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূখণ্ডের গলিত ম্যাগমা ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নিপাত ঘটায়। দেখো, প্রথম কারণ হলো ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ-অভ্যন্তরে গলিত ম্যাগমা। ভূত্বকের দুর্বল অংশ বা ফাটল দিয়ে ভূ-অভ্যন্তরে গলিত ম্যাগমা বর্ষ ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নিপাত ঘটায়। এটা হলো একটা কারণ। 2 নম্বর কারণটা দেখো, যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তনে বৃদ্ধি পায়। ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নিপাতের সৃষ্টি করে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল বা সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচন্ড উত্তাপে ইহা বাষ্পীভূত হয়, বাষ্প বাষ্প হয়ে যায়। ঠিক আছে, ভিতরে তাপে বাষ্প হয়ে যায়। বাষ্প হয়ে গেলে কি হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন এর ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নিপাত ঘটায়। 4 নম্বর কারণ হলো ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। তাতে ভূভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নিপাত ঘটায়। প্রিয় শিক্ষার্থীরা, এটা গেল 4 নম্বর কারণ। এবার আসো 5 নম্বর কারণ। ভূ আন্দোলনের সময় পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়। এভাবে অগ্নিপাতের ফলে এভাবে এভাবে ভূ আন্দোলনের ফলে অগ্নিপাত ঘটায়। এবার আসো আমাদের আমরা জানবো আগ্নেয়গিরির প্রকারভেদ। কয় রকম আগ্নেয়গিরি আছে এবার আমরা এটা একটু দেখি। দেখা, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, আর একটা হলো সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা হলো মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি হলো সক্রিয় আগ্নেয়গিরি আমরা নিশ্চয় বুঝতে পারছি। সক্রিয় আগ্নেয়গিরিটা আগ্নেয়গিরি 3 প্রকার। একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, আর একটা হলো সুপ্ত আগ্নেয়গিরি। নাম্বারটা হলো মৃত আগ্নেয়গিরি। 3 নাম্বারটা হলো মৃত আগ্নেয়গিরি। তো প্রিয় শিক্ষার্থীরা,
যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো কি হচ্ছে, এখনো বন্ধ হয়নি, তাকে বলে সক্রিয় আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো বন্ধ হয়নি তাকে বলে সক্রিয় আগ্নেয়গিরি। আর এটার উদাহরণ হলো দেখো, এরকম আগ্নেয়গিরি আছে কোথায় কোথায়, যেমন হাওয়াই দ্বীপে মানালোয়া মানালোয়া ও মাউনাকেয়া এই সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। হাওয়াই দ্বীপে মানালোয়া ও আরেকটা কি সেই হাওয়াই দ্বীপে মানাকেয়া এই আগ্নেয়গিরির উদাহরণ, সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। তারপর আসো সুপ্ত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেককাল বন্ধ আছে, কিন্তু অনেককাল যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেককাল আগে বন্ধ হয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে, কিন্তু এরা যে কোনো সময় অগ্নুৎপাত ঘটাতে পারে, যে কোনো সময় এসব আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটতে পারে, তাকে কি বলে সুপ্ত আগ্নেয়গিরি। আবার বলছি দেখো, যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেককাল আগে বন্ধ হয়ে গেছে কিন্তু যে কোনো সময় আবার অগ্নুৎপাত ঘটাতে পারে, তাকে বলে সুপ্ত আগ্নেয়গিরি। আর যেমন জাপানের ফুজিয়ামা, জাপানের ফুজিয়ামা ফুজিয়ামা হলো সুপ্ত আগ্নেয়গিরি একটা উদাহরণ। এবার আসো মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নাই, সেগুলিকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কোহি সুলতান, ইরানে কোহি সুলতান। তাহলে আমরা পেলাম কি আগ্নেয়গিরি, পেলাম তিন প্রকার। একটা হলো আগ্নেয়গিরি পেলাম আমরা তিন প্রকার, হলো একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, আরেকটা হলো সুপ্ত আগ্নেয়গিরি, আরেকটা হলো মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি থেকে সবসময় অগ্নুৎপাত হয়, যেমন হাওয়াই দ্বীপের মানালিয়া ও মানা মাউনাকেয়া এই সুপ্ত আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ। আর সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা। আর মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো ইরানের কোহি সুলতান। আকার ও আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা হয়। আবার আকার আর আগ্নেয়গিরির দিক থেকে আকার আর আকার আবার দেখো আকার ও আকৃতির উপর, আকার আর আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো সিল্ট আগ্নেয়গিরি, আরেকটা হলো স্ট্রাটো আগ্নেয়গিরি, আরেকটা হলো সিঙ্গাপুর আগ্নেয়গিরি। প্রিয় শিক্ষার্থীরা, সিল্ট আগ্নেয়গিরি কেমন দেখো, এটা আবার আকার আর আকৃতির দিক থেকে ভিত্তি করে ভাগ করা হয়েছে। সিল্ট আগ্নেয়গিরি, স্ট্রাটো আগ্নেয়গিরি আর সিলভার আগ্নেয়গিরি। সিলভার আগ্নেয়গিরি দেখা এর আগে আমরা পেয়েছি আগ্নেয়গিরি প্রকার, একটা সক্রিয় আগ্নেয়গিরি, একটা হলো সুপ্ত আগ্নেয়গিরি, একটা হলো মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি এখনো চার এখনো হয়, নির্মাণ করা আগ্নেয়গিরি অনেকটা বড় বন্ধ আছে, কিন্তু যে কোনো সময় হতে পারে। আর মৃত আগ্নেয়গিরি হলো পুরোপুরি অগ্নুৎপাত বন্ধ হয়ে গেছে, আর হওয়ার সম্ভাবনা নাই, এটা হলো মৃত আগ্নেয়গিরি। কিন্তু আকার আর আকৃতির দিক থেকে এই আগ্নেয়গিরিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো সিল্ট আগ্নেয়গিরি, একটা হলো স্ট্রাটো আগ্নেয়গিরি, আর একটা হলো সিলভার আগ্নেয়গিরি। আকার আর আকৃতির দিক থেকে ভাগ করা হয়েছে তিন ভাগে। একটা হলো
আগ্নেয়গিরি 2 নম্বর স্ট্র্যাটো 2 নম্বর হলো স্ট্র্যাটো 3 নম্বর হলো টিম্বার 3 নম্বর আগ্নেয়গিরি শিক্ষার্থীরা এই তিনটা গ্রহণ করা হচ্ছে দিকে আকার আর আকৃতির দিক থেকে দেখো সিল্ক আগ্নেয়গিরি কেমন গম্বুজ আকৃতির সিল্ক আগ্নেয়গিরির তলদেশ চওড়া এবং ঢাল সামান্য সংখ্যা আকারে বৃহৎ এই জাতীয় আগ্নেয়গিরি কেন্দ্রীয় নির্গমন পথে বা সরাসরি নির্গমন পথ দিয়ে প্রবাহিত লাভা দ্বারা গঠিত স্বাভাবিকে মনোলোয়া স্বাভাবিকে মনোলোয়া এর উদাহরণ স্ট্র্যাটো আগ্নেয়গিরি হলো জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত বর্ষ ও লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি গঠিত আগ্নেয়গিরি অনিয়মিত সংগঠিত জগৎসমূহ যা বর্ষাকালের সময় এবং অন্যান্য নির্গমন পথ দিয়ে প্রবাহিত বিকট পদার্থের সমন্বয়ে গঠিত শিক্ষার্থীরা স্ট্র্যাটো আগ্নেয়গিরি কেমন দেখে জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত বর্ষ এবং লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি গঠিত এই জাতীয় আগ্নেয়গিরিটা কিভাবে গঠিত জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত বর্ষ ও লাভার সমন্বয়ে স্তরসমূহ দ্বারা এই জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয় অধিকাংশ স্ট্র্যাটো আগ্নেয়গিরি অনিয়মিতভাবে গঠিত পর্বতসমূহ যা পর্বত পাশে উৎপন্ন কেন্দ্রীয় এবং অন্যান্য নির্গমন পথ দিয়ে প্রবাহিত বিক্ষিপ্ত সমন্বয়ে গঠিত আকারে ছোট আগ্নেয়গিরিগুলিকে সুন্দরবন আগ্নেয়গিরি বলে এগুলি গ্যাসপূর্ণ ম্যাগমা পুনঃ ক্ষুদ্র বিস্ফোরণের ফল যেগুলো লাভা ও ভস্মের সামান্য পরিমাণ নিক্ষেপ করে নির্গমনের আশেপাশে ছোট এলাকায় নির্গমনের আশেপাশে ছোট এলাকায় এটা গঠিত হয় সুন্দরবন আগ্নেয়গিরি গড় আকৃতি প্রায় 800 মিটার চওড়া এবং 100 মিটার উঁচু মেক্সিকো পেরিকোটিন এর উদাহরণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল এই যে আগ্নেয়গিরির ভিতর যে অগ্নুৎপাত হয় আগ্নেয়গিরিতে যে অগ্নুৎপাত হয় এর ফলাফল কি আমরা এটা দেখব প্রিয় শিক্ষার্থীরা দেখো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয় এই যে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয় এর ফলে কি হয় দেখো কি হয়
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের অনেক পরিবর্তন সাধিত হয়। অন্যদিকে ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে কোনো কোনো স্থানে এর দ্বারা সামান্য সুফল পাওয়া যায়। নিম্ন আগ্নেয়গিরির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরা হলো। দেখো, অনেক সময় আগ্নেয়গিরি নির্গত পদার্থ চারিদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকা মালভূমি এরূপ নির্গত লাভা দিয়ে গঠিত। সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে। আমরা জানি সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে। এ থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপে সৃষ্টি হয়। এখান থেকে যদি লাভা নির্গত হয় তাহলে কিসের সৃষ্টি হয়? দ্বীপের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ এভাবে সৃষ্ট একটি আগ্নেয় দ্বীপ। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ ধসে গভীর গহ্বরের সৃষ্টি হয়। যেমন 1883 সালে সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যবর্তী অংশে অগ্নুৎপাতের ফলে এক বিরাট গহ্বর বা গর্ত দেখা যায়। এবার আসুন 4 নম্বর, মৃত আগ্নেয়গিরি জ্বালামুখে পানি জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি করে। আলাস্কার মাউন্ট আটাকামা, নিকারাগুয়া, কোসেগায়ানা এই ধরনের হ্রদ। এবার আসুন 5 নম্বর, আগ্নেয়গিরির নির্গত লাভা শিলাদ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একটা স্থানে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এই ধরনের পর্বতকে আগ্নেয় পর্বত বলে। যেমন ইতালির ভিসুভিয়াস এই ধরনের আগ্নেয়গিরি। আচ্ছা, এবার আসো এই ধরনের আগ্নেয় পর্বত। ভিসুভিয়াস একটি আগ্নেয় পর্বত। অনেক সময় আগ্নেয়গিরি লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। যেমন উত্তর আমেরিকার স্নেক দ্বীপের লাভা সমভূমি। উত্তর আমেরিকার স্নেক দ্বীপের লাভা স্নেক নদীর লাভা সমভূমি। আচ্ছা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা চতুর্দিকে ছড়িয়ে পড়ে গ্রাম, নগর, কৃষিক্ষেত্র সব ধ্বংস করে। 1879 সালে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হার্কিউলিয়ান ও পম্পেই নগরে দুটি নগর উত্তপ্ত লাভা ও বর্ষরাশির মধ্যে ডুবে গিয়েছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ঠিক আছে, ডুবে গিয়েছিলেন। আগ্নেয়গিরির কারণে কেবল মানুষের অপকার নয়, উপকারও হয়ে থাকে। এটাতে যেটা কেবল অপকার হয় তা না, এটাতে যে কেমন অপকার হয় তা না, এটাতে কি হয়? উপকারও হয়। এতে ভূমির উর্বরতা বৃদ্ধি পায়। যেমন দক্ষিণাঞ্চলের লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। ঠিক আছে শিক্ষার্থীরা, বিশেষ উপযোগী। অনেক সময় লাভার সঙ্গে অনেক খনিজ পদার্থ নির্গত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্নুৎপাতের জন্য অধিক পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়। অগভীর সমুদ্রে বা হ্রদে লাভা ও বর্ষা সঞ্চিত হয়ে এরূপ ভূভাগ সৃষ্টি করে। শিক্ষার্থীরা, এবার আসো আমরা যেটা পড়বো সেটা হলো ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। আমরা এতক্ষণ পড়েছি কি? ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তন। আকস্মিক পরিবর্তনের আছে তিনটা দিক। একটা হলো ভূমিকম্প, একটা হলো সুনামি, আর একটা হলো কি? আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আচ্ছা, এবার আমরা পড়বো ধীর পরিবর্তন। ধীর পরিবর্তন আছে কি? আমরা জানি পৃথিবীর আকস্মিক পরিবর্তনের জন্য তিনটি প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়। তা হলো পর্বত, মালভূমি ও সমভূমি। এইসব ভূমিরূপ বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি দ্বারা খুব ধীরে ধীরে পরিবর্তিত হয়, নতুন ভূমিরূপে পরিণত হয়। এই পরিবর্তন প্রক্রিয়াকে কি বলে? ধীর পরিবর্তন বলে। ঠিক আছে, এই পরিবর্তনকে কি বলে? ধীর পরিবর্তন বলে।
তারপর এতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি শক্তি খুব ধীরে ধীরে ভূত্বকে ক্ষয়সাধন করে। কিসে কিসে ক্ষয়সাধন করে? এতে সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী প্রভৃতি শক্তি খুব ধীরে ধীরে ভূত্বকে ক্ষয়সাধন করে। তারপর ফলে ভূত্বকের উপস্থিত শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়। এই শিলা অপসারিত হয়, আবার নতুন করে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। তারপর এইভাবে পর্যায়ক্রমে প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যেসব প্রক্রিয়া ভূমিরূপে ধীর পরিবর্তন হচ্ছে তাদেরকে প্রধানত 4টি পর্যায়ে বিভক্ত করা যায়। একটা হলো বিচন্ডীভবন ও ক্ষয়ভবন, অপসারণ, নগ্নীভবন, অবক্ষেপণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে বিচন্ডীভবন, ক্ষয়ভবন, অপসারণ, নগ্নীভবন, অবক্ষেপণ। এবার আসুন বিচন্ডীভবন ও ক্ষয়ভবন কি এটা আমরা একটু জেনে নিই। শিলারাশির চূর্ণ বিচূর্ণ ও সংশ্লিষ্ট হওয়া কিন্তু স্থানান্তর না হলে তাকে বলে বিচন্ডীভবন। শিলারাশি যখন কিসের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়? বায়ু, বৃষ্টি, নদী, তারপর প্রভৃতি শক্তির মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে যখন এক স্থান থেকে আর স্থানে নেওয়া হয় না, ওই জায়গায় থেকে যায়, তখন তাকে কি বলে? বিচন্ডীভবন। সাধারণত প্রাকৃতিক কারণে শিলা চূর্ণ বিচূর্ণ হয়। প্রাকৃতিক কারণ যেমন বায়ু প্রবাহের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, নদীর প্রবাহের মাধ্যমে, এইসব কারণে ক্ষয়প্রাপ্ত হয়। আবার বায়ু প্রবাহ দেখো, নদীর স্রোত কিসের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয় বলেছিলাম? প্রাকৃতিক কারণে। হ্যাঁ, প্রাকৃতিক কারণে চূর্ণ বিচূর্ণ হয়। কিসের কি চূর্ণ বিচূর্ণ হয়? শিলারাশি। এই শিলারাশি যে প্রাকৃতিক কারণে ক্ষয়প্রাপ্ত হয় সেগুলো হলো বায়ু প্রবাহ, নদীর স্রোত, হিমবাহ দ্বারা শিলা ক্ষয়সাধন। যে প্রক্রিয়া শিলাখণ্ড স্থানান্তরিত হয় তাকে ক্ষয়ভবন বলে। ঠিক আছে? একটা হলো বিচন্ডীভবন, এটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না, আর এক স্থান থেকে যখন এটা অন্য স্থানে স্থানান্তরিত হয় তখন তাকে বলে কি বলে? ক্ষয়ভবন। স্থানান্তরিত না হলে বিচন্ডীভবন, আর না স্থানান্তরিত হলে বলে ক্ষয়ভবন। অপসারণ নদীর স্রোত, বায়ু প্রবাহ ও হিমবাহ প্রভৃতি শক্তি দ্বারা চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি স্থানান্তরিত হয়, একে অপসারণ বলে। আচ্ছা, নগ্নীভবন দেখো, বিচন্ডীভবনের সময় শিলার চূর্ণ বিচূর্ণ হয়, ক্ষয়ভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের আকৃতি, নিচের অবিকৃত শিলাখণ্ড নগ্ন হয়ে পড়ে, মানে খোলা হয়ে যায়। এগুলিকে বলে কি? এটাকে বলে নগ্নীভবন। এর কার্যকে বলে নগ্নীভবন। আবার বলছি দেখো, ম্যাডাম ক্লাস কি শেষ? ঠিক আছে? তাহলে পেলাম নগ্নীভবন নগ্ন হয়ে পড়ে, মানে খোলা হয়ে পড়ে। বিচন্ডীভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়, ক্ষয়ভবন দ্বারা ওই শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাখণ্ড কি হয়? নগ্ন হয়ে পড়ে। এর কার্যকে বলে নগ্নীভবন। অবক্ষেপণ বায়ু প্রবাহ, নদীর স্রোত, হিমবাহ প্রভৃতি শক্তির প্রভাবে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাগুলো যে প্রক্রিয়ায় কোনো এক স্থান এসে জমা হয়ে নতুন ভূমিরূপের সৃষ্টি করে তাকে বলে অবক্ষেপণ। যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়ভবনের মধ্যে দিয়ে, হ্যাঁ, যেসব প্রাকৃতিক শক্তির মধ্যে দিয়ে ধীর পরিবর্তন সংঘটিত হয় তাদের মধ্যে বায়ু, বৃষ্টিপাত, নদী, হিমবাহ প্রভৃতি প্রধান। এদের কার্যশক্তি নিম্নে আলোচিত হলো। তো এটা আমি আজকে আলোচনা করব না, এটা আমি আরেকদিন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানে শেষ করছি। তোমরা এগুলি পড়বা, ঠিক আছে? এগুলি পড়ে তোমরা অবজেক্টিভ বের করে লিখবা 25টা।
তো পড়াশোনা করবা তোমরা, ভূগোল একটা কঠিন সাবজেক্ট, এটা কিন্তু না পড়লে হবে না।